গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২, পুরল সুধা সদন। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন, ভাঙচুর। ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হলে একই পরিণতির হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ৩২ নম্বরে ভাঙচুর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার মিথ্যাচারের জন্য ভারতের কাছে তীব্র প্রতিবাদ। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন মেজর হাফিজ। গণতন্ত্রের পথে বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে সন্দেহ। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সরকারি প্রাইমারি স্কুলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জনের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের রায় হাইকোর্টের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। রাতে দফায় দফায় ভাঙচুর, আগুনের পর সকাল থেকে আবারও ভাঙার কাজ শুরু করে বুলডোজার। ১০টার পর বুলডোজার সরিয়ে ফেলা হলেও ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবিষ্যতে যারাই ফ্যাসিস্ট হবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি তাদের। এদিকে ভাঙা ভবনের রড, ড্রিল ও আসবাবপত্র ভাঙাড়ি হিসেবে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তিনতলা বাড়িটির দেয়াল আর ছাদ গুড়ানো হয়েছে বুলডোজার দিয়ে। ধসে পড়া ছাদ রডের সঙ্গে কোনো রকমে ঝুলছে, কোথাও কোথাও আগুন জ্বলছে। বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ভাঙছে ভবনটি। তাদের কথা, ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চান না। এরকম স্বৈরাচারের পতন হচ্ছে, তার বাড়ি এরকম ভেঙে দিয়েছে, এতে খুবই আনন্দিত আমি। রাতে আসার সুযোগ হয়নি আর কি, এই কারণে সকালবেলায় চিন্তা করলাম একটু দেখে আসি, বিষয়টা একটু উপভোগ করে আসি। এটা একটা মানে স্বৈর রাজার বাড়ি ভাঙা হয়েছে, এটা ঠিক হয়েছে। এবং এটা ১৬ কোটি মানুষের মুখ চেপে যারা ধরে রাখছে, মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে, তাদের বাড়ি ভাঙা হচ্ছে। এই ঘটনা ভবিষ্যৎ ফ্যাসিস্টদের জন্য সতর্কবার্তা বলে অভিমত তাদের। ভবিষ্যতে যেন এই স্বৈরাচার না আসে, দোসরেরাও না আসে, এবং আর কেউ যেন এরকম স্বৈরাচারের উত্থান যাতে বাংলার মাটিতে না হয়। সবার মধ্যেই যখন ক্ষমতায় থাকে ওটা দীর্ঘদিন তারা ওটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আমরা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে জানিয়ে দিতে চাই, বার্তা দিতে চাই যে তোমাদের কিন্তু তোমাদের জন্য এই করুণ পরিস্থিতি অপেক্ষা করছে। যুগে যুগে এটা একটা দৃষ্টান্ত হতে হবে, যারা নির্যাতন করছে, যারা স্বৈরশাসক, ওদের কি পরিণতি। জায়গাটিতে নতুন স্থাপনা করার পক্ষে মত অনেকের। বহুত গুম খুন করছে এই দেশে, এই অন্যায় অত্যাচার এই সরকারের এই দেশে না ফাঁসি দেওয়াক। আর এই প্রতিষ্ঠানটার ভিতরে একটা আল্লাহওয়ালা একটা মসজিদ মাদ্রাসা চাই। এই বাড়িটা এই যে ৫ই আগস্টের আগে এবং পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য এই বাড়িটা দান করে দেওয়া হোক। বাংলাদেশের যত জনগণ আছে সবাই এই বাড়ি ভেঙে লাগবে, হাসিনা বাড়ি এটা রাখবে না। ভাঙা ভবনটির রড, ইস্পাত সহ নানা আসবাবপত্র যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। এই তো নিয়ে যাবো এখানে। আমি এটা লার্কি বানাবো, এটা বোট। হ্যাঁ, এই যে ভেতর থেকে এনেছি। এগুলো বলতে পারি না কোথায় নেই, এখন আগে নিয়ে তো বিক্রি করবো, আমরা গরিব মানুষ তো বিক্রি করবো। বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িতে যায় তারা। ভাঙা শুরু করে দ্বিতল ভবন। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত ১টার দিকে মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর করে ছাত্র জনতা। এ সময় আমু ও তার স্ত্রীর নামে থাকা ২টি প্রতিষ্ঠানের নাম ফলক ও সাইনবোর্ড ভেঙে ফেলা হয়।
এদিকে বরিশালে বুধবার দিবাগত রাত 12টার দিকে বিক্ষুব্ধরা আবুল হাসনাত আবদুল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে সরিয়ে দেয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের গাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। বুধবার রাতে শহরের রাজগঞ্জের বাড়িতে ভাঙচুর করে তারা। এছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। চট্টগ্রামে বুধবার রাতে মহানগরীর জামাল খান এলাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা পরিষদ চত্বরে গিয়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়। বুলডোজার কর্মসূচিতে রংপুরে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। যশোরে শিক্ষার্থী জনতা মিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। এদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধরা ভবনটিতে আগুন দেয়। আগুন দেওয়ার পর বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। বিবৃতিতে জানানো হয়, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন এবং অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে তাতে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। এই মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার আশা প্রকাশ করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহার হতে না দেয় এবং একই সঙ্গে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহত মিথ্যা, বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইমরুল কায়েসের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এর কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে
প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাই কমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভাব পড়ছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তার ব্যবস্থা। শেখ হাসিনার বক্তব্য শিক্ষার্থীরা ভালোভাবে না নেয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া প্রতিবাদপত্রে বলা হয়েছে, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত না রাখলে দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক হবে না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি মিডিয়া এ সময় তার সাথে থাকবে। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিষদের বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব তিনি আয়নাঘর পরিদর্শন করবেন। এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, বিপুল আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া রমজানের লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, খুলনায় শেখ হেলালের বাড়ির সামনে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আতিয়ার, শেখ বাড়িতে ভাঙচুরের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। নাদিরা, খুলনায় শেখ হেলাল উদ্দিনের যে আড়াইতলা যে বাসভবন সেটি বুলডোজার দিয়ে তার যে সম্মুখ ভাগ ভেঙে দেওয়া হয়েছিল, তার অধিকাংশ মালামাল কিন্তু দিনভর বিভিন্ন পর্যায়ের লোকজন নিয়ে গেছে। অবশিষ্ট যে মালামাল সেটি কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত সেই চেষ্টা কিন্তু চলছে। তো নগর জুড়ে এখন কিন্তু এক ধরনের গুঞ্জন এবং গুজব ছড়িয়ে পড়েছে আর কোন কোন জায়গায় হামলা হতে পারে। এ বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী পরিষদের যে সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, তিনি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন। ছাত্ররা এবং তার পরিবার মূলত শ্রম অধিদপ্তরকে দুর্নীতির বাণিজ্যে পরিণত করেছিল। তার বাড়িতে আজ হামলা হতে পারে এমনটি জানিয়েছে। সেই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে সেখানেও হামলা হওয়ার কথা রয়েছে। এছাড়াও নগরীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের যে নেতা রয়েছে তাদের বাড়িতেও হামলা হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো হামলার বিষয়টি আমরা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হতে পারিনি, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন যে এই সব জায়গাতে হামলা হতে পারে। নাদিরা, খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে কথা বলছিলেন আতিয়ার পারভেজ। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও কর্তৃত্ব গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। গড়ার তাকত আছে আমাদের শিরোনামে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করতে হচ্ছে। নিছক কিছু মূর্তি বা দালান নয়, ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। মাহফুজ বলেন, লীগ বা হাসিনা সে অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যবাদের সম্প্রসারণ। ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহ না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। সবাইকে গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন শিগগির শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন এবং জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এই মাসেই এই কাজগুলো আরও গতি পাবে। খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য আঞ্চলিক আধিপত্যবাদ দায়ী থাকবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে এক্ষেত্রে সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হতে পারে এটি। সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। বিএনপি নেতাদের অভিযোগ, সংস্কারের দোহাই দিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপির সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5 আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য করেন তিনি। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। রাজধানীর সদরঘাটের ওয়াইজঘাট সাইকেল মাঠে কোতোয়ালি থানা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা অন্য যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে সেখানেই তাদের প্রতিহত করা হবে। যে অবস্থায় বাংলাদেশকে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, অবৈধ খুনি হাসিনা বাংলাদেশকে যে অবস্থায় পতিত করে রেখে গিয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য একমাত্র বিকল্প, একমাত্র দল যেটি সারা দেশব্যাপী যাদের সমর্থন রয়েছে, সংগঠন রয়েছে এবং সেই ভিশন রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে যারা বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, তারেক রহমানের সম্পর্ক অনেক প্রপাগান্ডা ছড়িয়েছেন, আগে ছড়িয়েছেন, আপনাদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকেন, ভালোভাবে রাজনীতি করেন। শুধু বিএনপিকে ধাক্কাতে কি করে নিজের রাজপথ থেকে ছিটকে পড়েন না। তারেক রহমান যেদিন ঘোষণা দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে এসে আপনাদেরকে প্রতিহত করবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি সহ অন্য যে কোনো অন্যায় করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যার ক্ষোভ থেকে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন লন্ডনে বিএনপি নেতারা। বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আরাফাত রহমান কুকুর মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া লন্ডনে চিকিৎসা শেষ করে দেশে ফিরবেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি MM মালেক ও সেক্রেটারি কয়সর M আহমেদ। উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর, প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে। 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। আমি মনে করি তারা যদি তবে বাংলাদেশে আইনের শাসন এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এই ধরনের বিদ্রোহ কন্টিনিউয়াসলি থাকবে। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসলে এটা অব্যাহত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট A ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান ও সংবিধান আইন বিষয়ে বিশেষজ্ঞ রবার্ট, এজন্য তিনি বিশেষভাবে সম্মানিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সহ 2 আশ্বাসে শাহবাগে অবরোধ প্রত্যাহার করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনরা। অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক ক্ষতিপূরণ সহ 5 দফা দাবিতে প্রায় 7.5 ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা। শেখ হাসিনার বিচার নিশ্চিতের আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে অবরোধের কারণে দীর্ঘ সময় শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল। যানজটে দিনভর ভোগান্তিতে পড়ে মহানগরবাসী। তাইমুর রশিদের রিপোর্ট। আর বাবা এই রক্ত দিয়ে গেছে, এই রক্তের বিনিময়ে আমি কি পাইতাছি? আল্লাহ গো আল্লাহ। স্বজন হারানোর এমন আর্তনাদ, অথচ এই আকুতি শোনার যেন কেউ নেই। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার এবং শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন শহীদ পরিবারের স্বজনরা। 6 মাস পেরিয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় বিক্ষুব্ধ তারা। আমার সন্তানরা কেমনে মারলো, কেমনে কি করলো? গণহত্যার বিচার চাই। এই পর্যন্ত আমরা কোনো আর্থিকভাবে সহযোগিতা হয়েছি না। আমার ছেলেরা মারি দিয়েছি তার 7 জায়গা, আমার জায়গা বাসা নাই। প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের 10 দিনের মধ্যে গ্রেফতার এবং শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থার দাবি স্বজনদের। ওই বিদেশে থেকে টাকা আসে, 1 কোটি টাকা দিবে, কিন্তু দেয় না। সে আমাকে ছেলে রক্ত দিল, তার বিলে আমাকে কি দিছে? সরকারের পক্ষ থেকে আমাদেরকে যে আপনার অনুদান দেওয়ার কথা ছিল, এখন এইসব অনুদান নিয়ে ওনারা তাল বাহানা করছে। ডাক্তার ইনুস যতক্ষণ আমাদের সাথে সাক্ষাৎ না করব, আমাদের সান্ত্বনা না দিব, রাষ্ট্রীয় স্বীকৃতি না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো। সন্ধ্যায় শাহবাগে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, শহীদ পরিবারের দাবি পূরণ করতে না পারাটা লজ্জার। যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন তিনি। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা এবং এটি আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এটি আদায় করে নিব। এমন আশ্বাসে সন্ধ্যা 6:30টার আগে অবরোধ প্রত্যাহার করা হয়। আমরা আজকের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলাম। এদিকে সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় শাহবাগ ও আশপাশের এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জে একাধিক জায়গায় ভাঙচুর হয়েছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী আফজাল হোসেন পন্টির কাছে। আফজাল, ভাঙচুরের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। নাদিরা, আপনি যেটা বলছিলেন যে সারা দেশেই বিভিন্ন স্থাপনায় হামলা এবং ভাঙচুর চলছে, তারই অংশ হিসেবে আজ সকালে নারায়ণগঞ্জ কোর্ট চত্বরে ভাঙচুর করা হয়েছে। বিএনপি পক্ষের আইনজীবী এবং সাধারণ জনতা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে যেই 3টি মুরাল ছিল এবং আবক্ষ মূর্তি ছিল বঙ্গবন্ধু, সেটি ভাঙচুর করা হয়েছে, বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করা হয়েছে এবং তারপরে সন্ধ্যা 7টার সময় বুলডোজার নিয়ে এসে চাষারা চত্বরে বাইতুল আমাল নামের যে ভবনটি, এটি মূলত সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের দাদার বাড়ি। এটাতে এই মুহূর্তে কেউ থাকতো না, কিন্তু বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে একাধিকবার এই বাইতুল আমানের কথা উনি উল্লেখ করেছেন এবং এটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একটি ভবন বা সূতিকাগার বলে এটাকে বলা হতো। তো সেই হিসাবে এটা সন্ধ্যা 7টার সময় বুলডোজার এনে এবং উত্তেজিত জনতা এটাতে ভাঙচুর চালায়। এটা একেবারে শহরের প্রাণকেন্দ্র চাষারায় অবস্থিত।
এটা প্রায় 65-60 বছর আগের একটি ভবন। এটা শামীম ওসমানের দাদা ওসমান আলী ছিল এবং তার চাচারাই নামে থাকতেন। কিন্তু বিকের পরে ভবনটি খালি ছিল, একেবারে ফাঁকা ছিল। এই মুহূর্তে এখানে কেউ বসবাস করতো না। আপনি যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ভবনটি। জনতা আশেপাশে ভিড় করেছেন। প্রায় আধা ঘন্টা হয়েছে, সামনের বেশিরভাগ অংশই ভেঙে ফেলা হয়েছে। এখানে ভাঙচুরের শুরুর দিকে বিএনপির নেতৃবৃন্দ আসলেও তারা ক্যামেরার সামনে বলেননি এবং সকালে যখন বঙ্গবন্ধুর উড়াল ভাঙা হয়েছে তখন বিএনপির মহানগরী আহ্বায়ক এবং সমিতি কর্তৃক আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গার ভাঙচুরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 14 জন বিশিষ্ট নাগরিক ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে চলতি বছর 21শে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানায়। এবছর 21শে পদক পাচ্ছেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর, শিল্পকলায় ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা ও সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর। এছাড়া সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান ও সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তরকে মনোনীত করেছে সরকার। আর ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ মরণোত্তর ও শহীদুল জহির মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান এবং খেলাধুলায় জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ের পর আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৬,৫৩১ জনের তৃতীয় পর্যায়ের যে নিয়োগ ছিল সেটা ২৩ জুলাইয়ের নোটিফিকেশনের পরিপন্থী। এ কারণে যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্য থেকে ১৫৩ জন রিট করেছিলেন। হাইকোর্ট বিভাগ সেই রিট পিটিশনে জারি করা রুল শুনানি শেষে রায় ঘোষণা করে। আইনজীবী জানান, হাইকোর্ট নতুন করে মেধার ভিত্তিতে ২৩ জুলাইয়ের নোটিফিকেশন ফলো করে ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এদিকে রায়ের পর উত্তীর্ণ শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন, কান্নায় ভেঙে পড়েন অনেকেই। রায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। রায়ের কনক্লুশন হিসেবে হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে ওই 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। নতুন বাজেট পর্যন্ত অপেক্ষা না করে বিস্কুট, জুস ও বেভারেজ সহ কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাড়তি ভ্যাট শুল্ক অবিলম্বে প্রত্যাহার চান এই খাতের ব্যবসায়ীরা। এ বিষয়ে দফায় দফায় এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেও বাড়তি ট্যাক্স প্রত্যাহারের আশ্বাস না পেয়ে হতাশ ফুড ও বেভারেজ খাতের কর্পোরেটরা। সরকার বাড়তি শুল্ক ও ভ্যাট না কমালে খাদ্যপণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন বলেও ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। গেল ৯ জানুয়ারি বিস্কুট, কেক, জুস ও কোমল পানীয় সহ বিভিন্ন পণ্যের উপর বাড়তি 10% ভ্যাট আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। ফলের জুস ও ফ্রুট ড্রিঙ্কসের উপরও 5% সম্পূরক শুল্ক বাড়ানোর পাশাপাশি কৃত্রিম স্বাদের পানীয়র উপর বসানো হয় নতুন করে 15% সম্পূরক শুল্ক। বাড়তি এসব শুল্ক ভ্যাটে উৎপাদন খরচ বাড়ানোর পাশাপাশি ভোক্তার উপর চাপ তৈরি করবে, এমন যুক্তিতে নতুন কর প্রত্যাহার চান এই শিল্পের মালিকরা। কিন্তু এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সাথে দ্বিতীয় দফা বৈঠকেও মেলেনি কোনো সুখবর। মিটিংটা ফলপ্রসূ হয়নি। আমরা মনে করছি যে ওনারা আমাদের থেকে সময় নিচ্ছেন, ওনারা আমাদেরকে বাজেটের কথা বলেছেন, তো আমরা কাজ করে যাব। হয়তোবা আমাদেরকে আরও বেশি সহ্যশীল হতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ, রাইট? আমাদের জন্য আসলে কর্মসূচি করা, অবস্থান ধর্মঘট করা, আন্দোলন করা, এটা বোধহয় আমাদের জন্য সাজে না। আমার মনে হয় আমরা গঠনমূলকভাবে অ্যাজ এ নাগরিক আকারে আমরা বারবার আমাদের কষ্টের কথা মানুষের সামনে উপস্থাপন করব। আমাদের এগ্রিকালচারের সাথে সরাসরি কৃষক জড়িত। আমাদের ম্যাঙ্গো পাল্প, টমেটো পেস্ট, এগুলি কৃষক চাষ করে আমরা প্রসেস করি, তো সেখানে কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।
খাদ্যপণ্যের উপর বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ অযৌক্তিক দাবি করে ব্যবসায়ীরা জানান, সরকার ট্যাক্স না কমালে পণ্যের দাম 10% বাড়বে। ইমপ্যাক্ট হচ্ছে 17 টাকা, 70%। আর আমি যদি প্রতি প্যাকে আসি, আমরা এখনকার এই লেজিসলেশন ওয়াইজ যদি আমরা গো বাই দ্য বুক, তাহলে আমার প্রতি 200 ml ভোক্তার উপরে চাপ আসবে 3 টাকা 9 পয়সা 200 ml। বিস্কিটের প্যাকেট আর কত ছোট করব? আমরা কিন্তু অন্য অ্যাকশনে যেতে পারি, আমরা এটা করতে চাই না। মানুষকে প্রতারণা করতে চাই না। বিস্কিট যত ছোট আছে আর ছোট করতে চাই না। আমার প্রাইস না যদি অ্যাডজাস্ট হয়, আমার তো বাধ্য করতে হবে, আমরা এটা করতে চাই না। স্বল্প আয়ের মানুষের উপর ভ্যাটের বোঝা কমাতে খাদ্যপণ্যের শুল্ক কমানোর বিষয়ে এনবিআর শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত নেবে, এমন আশা ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রাথমিক জ্বালানির স্বল্পতা এবং বিদ্যুৎ গ্যাসে বকেয়ার কারণে আসছে গ্রীষ্মে দিনে 2000 মেগাওয়াটের মতো লোডশেডিং হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সামনে আপাত বিকল্প কোনো পথ নেই। তবে প্রাথমিক জ্বালানির সরবরাহ বাড়াতে পারলে চাপ কিছুটা হলেও সামাল দিতে পারবে। সেক্ষেত্রে তেল, গ্যাস ও কয়লা কেন্দ্র পরিচালনায় দক্ষতা দেখাতে হবে সরকারকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। সরকারের পূর্বাভাস বলছে, আসছে গ্রীষ্মে এ চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রাথমিক জ্বালানির সরবরাহ ও বকেয়া পরিশোধ। বিশেষজ্ঞরা বলছেন, লোডশেডিং দেয়া ছাড়া সরকারের সামনে আর কোনো চেরাগ দেখছেন না তারা। 1000 মেগাওয়াটের লোডশেডিং ওই যেই সময় ডিমান্ড সবচেয়ে হাই হয়, এটা বোধহয় অ্যাভয়েড করা যাবে না। বাট ওইটা একটা দেশের জন্য একদিকে ভালো, কারণ এটা ফোর্স সেভিং আমরা বলি। কিন্তু এটা 3000 মেগাওয়াটেও চলে যেতে পারে। 3000 মেগাওয়াটে যখন চলে যায়, তখন কিন্তু একটা তীব্র একটা ক্ষোভ, তীব্র সংকট, অনেক রকম সমস্যা অ্যারাইজ করে। সো সরকারকে দেখতে হবে যে 1000 মেগাওয়াটে রেখে এই বছরটা পার করতে পারে নাকি। এই বছর পার করতে পারলে আমরা আশা করছি এর পরের বার আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট পাবো, যারা জিনিসপত্র পুরো কম্প্রিহেন্সিভ একটা সিদ্ধান্ত নিয়ে এনার্জি এবং পাওয়ার সেক্টরকে এগিয়ে নিতে পারবে। ইন্টারিম গভর্নমেন্ট পক্ষে এগুলো খুবই ডিফিকাল্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল অঙ্কের বকেয়া রেখে গেছে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকার। অর্থ সংকটে হাবুডুবু খাওয়া অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ জ্বালানি সেই বকেয়া পরিশোধে তেমন সফলতা দেখাতে পারেনি। সুখবর নেই বিদ্যুৎ উৎপাদনে এলএনজি, ফার্নেস অয়েল ও কয়লার আমদানির বিষয়ে। তাই পরিস্থিতি সহসাই উন্নীত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য বিশ্লেষকদের। আমাদের লোকাল আইপিপি, এইচএফও আইপিপির পাওনা 9,000 কোটি টাকার মতো, 9-9.5 কোটি টাকার মতো। আমরা গভর্নমেন্টকে বলেছি এইখান থেকে আমাদের আইপিপি এর মধ্যে শুধু এইচএফও প্ল্যান্টগুলোর জন্য বোধহয় 6,000 মেগাওয়াটের মতো, 6,000 কোটি টাকার মতো বাকি আছে আমাদের। এখান থেকে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা ইনশাল্লাহ রোজার মধ্যে যেই রোজা সামার এই পার্টগুলো আমরা এগোতে পারবো। কমপক্ষে 3,000 কোটি টাকা দিতে হবে, সেটা এগেনস্টে 600 বা 700 কোটি টাকা বোধহয় ওনারা দিচ্ছেন। যদি ওনারা বলেছেন যে খুব শীঘ্রই মানে প্রবাবলি আগামী 10-15 দিনের মধ্যে আর একটা ফান্ড তারা দিবে। বাট সমস্যা হলে আমাকে তেল আনতে হলে এলসি পুরোটাতে করতে হবে, আমি তো পার্ট করে করতে পারবো না। এখন এটার থেকে বার হওয়ার শর্ট রানে কোনো পথ নাই। সুতরাং এখন আমাদের উপায় নেই। গোলাম হোসেন, আগে আরও গ্যাস কূপ খনন করে ওখান থেকে লোকাল এনার্জি বার করো, আর যেই বিদ্যুৎ প্ল্যান্টগুলো সারা বছরই বসে থাকে, কোনো সময়ই চালু হয় না, কিন্তু তারপরেও করতে হয়, সেগুলোর সঙ্গে চুক্তি রদ করো। আর অন্যান্য জায়গায় যেসব বকেয়া টকেয়া ছিল, চুরি দুর্নীতি আছে, এগুলো কমাও, এগুলো আদায় করো। এছাড়া ইমিডিয়েটলি করার কিছু নেই। এত কিছু করেও যদি গভর্নমেন্ট 30,000 কোটি টাকা ভর্তুকি না দেয়, তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, এবং সেটার জন্য আইএমএফ অবশ্যই প্রেসার দিবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, জ্বালানি সরবরাহ করা গেলে রমজান ও গ্রীষ্মের চাহিদা মেটাতে গ্যাস ভিত্তিক কেন্দ্র থেকে প্রায় 6,500 মেগাওয়াট, কয়লায় 5,500, তেল ভিত্তিক 4,000 মেগাওয়াট এবং আমদানি উৎস থেকে পাওয়া যাবে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
স্বাস্থ্য খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের কাছে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সংস্কার কমিশনের অফিসে প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক রফিক আল কবির লাবু, ডাক্তার পারভেজ রেজা কাকুন, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, নার্সিং বিষয়ক সম্পাদক জাহানারা খাতুন। ইন্টেরিয়র গভর্নমেন্টের কাছে আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের মাধ্যমে যে প্রস্তাবনা সেটা আমরা দিয়েছি, তারা আশা রাখি যে অচিরেই যে পরবর্তীতে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে তাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেগুলিকে বিবেচ্য বিষয়ে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে রাখা হয়। এবং আমি স্বাস্থ্য সংস্কার কমিশনকে অনুরোধ করেছি যে বাংলাদেশের যে যতগুলো হেলথ নিয়ে যারা কাজ করেন, যত স্টেক হোল্ডার আছেন, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, অন্যান্য যে সকল দলগুলো আছে তাদের সকলের সাথেই আলোচনার সাপেক্ষে এবং খুব দ্রুত যেটি একটু পেশ করতে পারেন এবং যার মাধ্যমে বর্তমান ইন্টারিয়র গভর্নমেন্ট তারা যেন সেটি কাজ করতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 5 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার বর্তমানে নিউ ইয়র্কে আছেন। শিগগিরই দেশে ফিরে তিনি এই পদে যোগ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। মনির হায়দার প্রায় 3 দশক ধরে দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও সুপরিচিত। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সুষম প্রতিযোগিতা তৈরি না হলে এই খাতের বিশৃঙ্খলা যাবে না। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক সেমিনারে তিনি কথা বলেন। কামাল আহমেদ বলেন, গণমাধ্যমে এমন সংস্কার প্রয়োজন যাতে একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। এজন্য দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে আগামী 3 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ আকারে তুলে ধরা হবে। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে ফরিদপুরের পাশাপাশি মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের সাংবাদিকরা অংশ নেন। এ সময় ঢাকার বাইরের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং আর্থিক নিশ্চয়তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে। বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহীদুল ইসলাম বাবুল আরও বলেন, অতিবৃষ্টি বা বন্যা খরার কারণে ফসল নষ্ট হলে কৃষক যাতে সরকার থেকে ক্ষতিপূরণ পায় সেজন্য শস্য বীমার ব্যবস্থা করবে তার দল। কৃষকের ভাগ্য উন্নয়নে সবই করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন কৃষক দলের সাধারণ সম্পাদক। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, কোনো প্রতিহিংসাকে আমরা প্রশ্রয় দেই না, কোন নগ্নতাকে আমরা প্রশ্রয় দেই না, মতের কারণে কারো উপর নির্যাতনকে প্রশ্রয় দেয় না। গ্রামে গঞ্জে সালিশের নামে ঘুষ, দুর্নীতি, অত্যাচার, দখলদারিত্বকে আমার দল করলে, আমাদের দল করলে আমরা সেটা মানব না। ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ফরাসি বার্তা সংস্থা এএফপি শিরোনামে করেছে, বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা। এতে বলা হয়, বাংলাদেশি আন্দোলনকারীরা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থান করছে, তারা ভবনটি ধ্বংসের চেষ্টা
চেষ্টা চালাচ্ছে। বিবিসি শিরোনাম করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার বিক্ষোভকারী শেখ মুজিবের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি, যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিও ভাঙচুর ও আগুনের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুড়িয়ে দেওয়া হল ধানমন্ডি 32 পুরল সুধা সদন। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর, ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হলে একই পরিণতির হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই 32 নম্বরে ভাঙচুর, বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিনার মিথ্যাচারের জন্য ভারতের কাছে তীব্র প্রতিবাদ। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন মেজর হাফিজ। গণতন্ত্রের পথে বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে সন্দেহ। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ। রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সরকারি প্রাইমারি স্কুলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জনের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের রায় হাইকোর্টের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।